ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আপনারা মানে শুধুমাত্র প্রাইমারি ক্ষেত্রে যেটা বলি যে বিসিএস এর যে আসা প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আছে বিসিএস এর বিগত বছরে যতগুলো প্রশ্ন আছে বা অন্যান্য চাকরির পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আপনার ব্যাখ্যা সহ যদি পড়তে যদি পারেন আপনার কিছুই দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের আজকের এই যে জায়গাটা আছে এই জায়গার সবচেয়ে বড় টার্নিং যে পয়েন্টটা সেটা হলো ভাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের যে জায়গা সেটি হলো আমাদেরকে যে জিনিসটা অ্যাড্রেস করতে হবে যে বিসিএস এর যে মেইন যে মোড়কটা সেই মোড়কটার ব্যবহার ক্ষেত্রে বিসিএস এ আসা প্রশ্নগুলো সবগুলো এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসা ইংলিশ লিটারেচার যতগুলো প্রশ্ন আসছে অন্যান্য চাকরি পরীক্ষাতে ইংলিশ লিটারেচারে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন যদি আপনারা ব্যাখ্যা সহ পড়তে পারেন তাহলে আপনাদের কোনো কিছু প্রয়োজন পড়ে না। সত্যি করে বলছি কোনো কিছু প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরেও আপনাদের সুবিধার জন্য কিভাবে প্রশ্ন আসবে আপনারা এখানে অনেকে বিসিএস পরীক্ষা দিবেন। সো আমরা যদি বিসিএস নিয়ে কাজ করি বহু বছর ধরে সো আমরা তাহলে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ধরেন যে ইংলিশ লিটারেচার যে পার্টটা আছে ইংলিশ লিটারেচার যে পার্টটা আছে ভাই এই পার্টটা তাহলে আপনারা কিভাবে ক্যারি করবেন বা কিভাবে পড়বেন সেটা থেকে একটু দেখাই বা প্রশ্নটা প্যাটার্নটা আসলে কি একটু দেখাতে চাই। প্রথমটা হলো ভাই পিরিয়ড, সময়সীমা। দ্বিতীয়টা হলো ভাই প্রমিনেন্ট রাইটার and their works, তাদের সাহিত্যকর্মগুলো। ক্যারেক্টার্স, চরিত্র থেকে প্রশ্ন আসে হলো স্পিচ থেকে বা কোটেশন থেকে প্রশ্ন আসে হলো লিটারি টার্মস থেকে। প্রশ্ন আসে লিটারি টার্মস থেকে। কি থেকে ভাই? লিটারি টার্মস থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, সো মোটা দাগে যদি আপনারা এতটুকু যদি পড়েন তাহলে আমার মনে হয় আপনাদের অনেক কিছু প্রয়োজন পড়ে না। লাস্ট হলো প্রিভিয়াস ইয়ার, বিগত বছর আসা প্রশ্ন থেকে রিপিট হয়। মানে আমি এখানে ওভারঅল বিসিএস সহ একেবারে প্রশ্নের যে প্যাটার্নটা সেটা নিয়ে আমি একটু আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। সো এখানে দেখাই আপনার ইংলিশ লিটারেচার ক্ষেত্রে একটা দিক থেকে যদি কাউন্ট করি কোনো কিছুই লাগে না, আবার আর একটা দিক থেকে কাউন্ট করলে সবকিছু মানে মোটামুটি সবকিছু একটু পড়তে হয়। তবে যারা প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুধু আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত সাজেশন হলো বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষাতে আসা যতগুলো প্রশ্ন আছে যদি আপনি ব্যাখ্যা সহ জাস্ট ওই প্রশ্নগুলো পড়েন আমার মনে হয় আপনার কোনো কিছু লাগবে না। কারণ প্রাইমারি চাকরির জন্য আপনার এত বেশি পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমরা ওইভাবেই আমরা আমাদের ক্লাসটা সাজিয়েছি। সো পিরিয়ডটা একটু পড়বেন, পিরিয়ডটা গুরুত্বপূর্ণ আছে, প্রশ্ন আসে এখান থেকে। তারপর প্রমিনেন্ট রাইটার এবং তাদের ওয়ার্কস এগুলো একটু দেখা লাগবে, বিগত বছর প্রাইমারির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর চরিত্র একটু দরকার নেই প্রাইমারির জন্য, স্পিচ এটা দরকার নেই, টুইস্টার দিলাম। আর এই যে লিটারি টার্মস এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে। সো মোটামুটি এই দুইটা আর এই তিনটা জায়গায় আপনাদের জন্য বেসিক্যালি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর প্রমিনেন্ট রাইটার যে এখানেও একটু আমরা অ্যাড্রেস করব। সো বেসিক্যালি যারা পড়াশোনা করতে চান তারা এই জায়গাগুলো একটু অ্যাড্রেস করবেন। কিন্তু ভাই আমি আবার বলছি মানে যাদের একেবারে শেষ সময় বা যারা একেবারে মানে প্রিপারেশনটাকে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে নিতে চান, বেশি হ্যাসেলে যেতে চান না, তারা অনলি বিসিএস এর বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে এবং অন্যান্য চাকরি পরীক্ষাতে যতগুলো প্রশ্ন আছে, কারণ টোটাল বিসিএস এখন পর্যন্ত 35-এর আগে ছিল ধরেন 122-23টা প্রশ্ন, আর 35-এর পর যদি হিসাব যদি করেন এখানে 11টা বিসিএস 160টা, টোটাল বিসিএস 250 প্রশ্ন ধরেন। সেই 250 প্রশ্ন আর এমনি অন্যান্য পরীক্ষা আসা ধরেন 100 প্রশ্ন।
যদি 350 প্রশ্ন আপনি যদি একটু নাড়াচাড়া করতে পারেন, আমার মনে হয় আপনার দরকার নেই। 350 প্রশ্ন গুড এনাফ ফর ইউ। বাট আমি আপনাদেরকে যতটুকু লাগবে ততটুকু একটু পড়াই। তাহলে আমরা আগে ইংলিশ মানে লিটারি যেটা টার্মসটা সেটা একটু পড়াতে চাই। তো লিটারি টার্মসটা পড়ানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটু পিছনে একটু ব্যাক করতে চাই। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা আমার এখানকার কথাগুলো বুঝতে পারছেন। আমরা আজকে অনেক কিছু একটু দেখাবো, আবার কিছু কিছু কি আমরা একটু শর্টকাটও করবো, কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন যেহেতু হ্যাঁ আপনারা হয়তো অনেক কিছুই বুঝতে পারতেছেন যেহেতু কি আমাদের এখানে আমরা এখানে কি করব, অনেক ভাস্ট জায়গাটা অনেক ভাস্ট হওয়ার কারণে আমাদেরকে এখানে একটু কাটছাট করে প্রিপারেশনটা যেতে নিতে হবে। সো আমি একেবারে ঠিক যেই কোর জায়গাগুলো না হলে না আমরা শুধু ওই জায়গাটা অ্যাড্রেস করবো, ঠিক আছে? সো কাজে এটা নিয়ে মন খারাপ করার কোনো কিন্তু দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো যে ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগটা সেই যুগ বিভাগটা একটু আলোচনা করতে চাই। সবার আগে আমরা যুগ বিভাগটা একটু দেখতে চাই। যুগ বিভাগটা এবং যুগ বিভাগের যতটুকু শুধু লাগবে ততটুকু, আমরা অপ্রয়োজনীয় কোনো তথ্য কিন্তু এখানে আলোচনা করবো না, ঠিক আছে? এখানে অপ্রয়োজনীয় কোনো কিছু তথ্য আলোচনা করবো না। একটু দেখেন, আপনারা শুধু এখানে একটা তথ্য মনে রাখবেন যে বাংলা সাহিত্যে ঠিক যেভাবে কি আছে প্রাচীন যুগ আছে যার সময়সীমা 650 থেকে কত 1200 পর্যন্ত, মসজিদের মতো ঠিক একইভাবে ইংরেজি সাহিত্য আছে যেটার সময়সীমা হলো 450 থেকে 1066 সাল পর্যন্ত। এই যুগের নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, আর কিছু লাগবে না। ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, আর কিছু দরকার নেই। আমাদের যেমন মধ্যযুগ 1200 থেকে 1800, ওনাদের একটা মধ্যযুগ আছে 1066 সাল থেকে কত 1066 সাল থেকে 1500 পর্যন্ত, ঠিক আছে? সো এই যুগের অনেকগুলো যুগ আছে, সেক্ষেত্রে একটা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা মনে রাখাই লাগবে, সেটা হলো দ্য এজ অফ চৌসার বা চৌসার যুগ, এবং সালটা মনে রাখা লাগবে 1340 থেকে 1400। তা এজ অফ চৌসার বা চৌসার যুগ হলো কোনটা ভাই? 1340 থেকে 450 থেকে 1066 সাল পর্যন্ত। এই যুগের নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, আর কিছু লাগবে না। ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, আর কিছু দরকার নাই। আমাদের যেমন মধ্যযুগ 1200 থেকে 1800, ওনাদের একটা মধ্যযুগ আছে 1066 সাল থেকে কত 1066 সাল থেকে 1500 পর্যন্ত, ঠিক আছে? সো এই যুগের অনেকগুলো যুগ আছে, সেক্ষেত্রে একটা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা মনে রাখাই লাগবে, সেটা হলো দ্য এজ অফ চৌসার বা চৌসার যুগ, এবং সালটা মনে রাখা লাগবে 1340 থেকে 1400। তা এজ অফ চৌসার বা চৌসার যুগ হলো কোনটা ভাই? 1340 থেকে 1400 সাল পর্যন্ত চৌসার যুগটা, এবং যা হলো 14 শতকের অন্তর্গত। চৌসার মাধ্যমে ইংরেজি সাহিত্যের যাত্রাটা শুরু হয়, ঠিক যেভাবে বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয় বৌদ্ধদের চর্যা গীতির মাধ্যমে বা চর্যাপদের মাধ্যমে, ঠিক তদ্রূপ একইভাবে ইংরেজি সাহিত্যের আবির্ভাব হয় কার মাধ্যমে, কার হাত ধরে? জিওফি চৌসার মাধ্যমে, ঠিক আছে? আর আমরা বলি বাংলা সাহিত্যের আবির্ভাব কার মাধ্যমে? আদিকবি লুই পাঁচ, চর্যাপদের আদিকবি লুইপার মাধ্যমে, লুইপার হাত ধরেই মূলত লেখাটা শুরু হয়, ঠিক আছে? তার পাশে রেনেসাঁ পিরিয়ডের যে টাইমটা, রেনেসাঁ যে যুগটা আছে, যদি আমরা এখানে একটু দেখাতে চাই, রেনেসাঁ যুগের সময়সীমা হলো ভাই 1500 সাল থেকে 1660 পর্যন্ত, এবং রেনেসাঁ প্রস্তুতি হলো 1560 থেকে 1558 পর্যন্ত। আমাদের মনে রাখা লাগবে এতটুকু ভাই। এলিজাবেথিয়ান পিরিয়ড, ভাই এলিজাবেথিয়ান পিরিয়ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই যুগটা যে আছে এলিজাবেথিয়ান পিরিয়ডটা হলো 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত। এই যুগের নামকরণ করা হয়েছে ব্রিটিশ রানী এলিজাবেথের নাম অনুসারে বা প্রথম রানীর নাম অনুসারে। আর এই যুগটা আছে ভাই, এই যুগকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ। কোন যুগ বলা হয়? এই যুগটাকে বলা হয় ভাই ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ। আর এই যে রানীর যে যুগটা আছে, এই যুগের কিছু বিখ্যাত ব্যক্তিরা আছেন, তারা কারা আপনারা জানেন? উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, তারপর হলো এডমন্ড স্পেন্সার, ওনারা, ঠিক আছে? আমরা ওনাদের সম্পর্কে জানবো। সো এখানে জাস্ট তিনটা কথা মনে রাখবেন। এলিজাবেথিয়ান পিরিয়ড টাইম 1558 সাল থেকে 1603, দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই যুগের অন্য নাম কি? দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা রানীর নাম অনুসারে করা হয়েছে। এবং যেহেতু 1558 সাল থেকে 1603, তো এই জন্য এটাকে বলা হয় সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি। এই কারণে এটাকে বলা হয় মানে সেকেন্ড হাফ অফ 16th সেঞ্চুরি। এবং এটা এই যুগের
শ্রেষ্ঠ জিনিসকে এই যুগের শ্রেষ্ঠ জিনিস হলো উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। ওকে, তার পাশে হলো জোকোবিয়ান পিরিয়ড ভাই, 1603 থেকে 1625 পর্যন্ত জোকোবিয়ান পিরিয়ড। এতটুকু শুধু একটা তথ্য মনে রাখলে চলবে, আর লাগবে না। রেস্টোরেশন পিরিয়ড হলো ভাই 1660 থেকে 1700, আর কিছু দরকার নেই, এগুলোর প্রয়োজন নেই আপনাদের। আমরা একেবারে চলে আসতে চাই রোমান্টিক পিরিয়ড। এই ভিক্টোরিয়া মানে রানী এলিজাবেথের যুগের পর, এলিজাবেথিয়ান পিরিয়ডের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুগটা সেটা হলো কোন যুগ? রোমান্টিক যুগ। 1798 সালে দুজন বিখ্যাত কবি বা দুজন বিখ্যাত বন্ধু বা সাহিত্য সহযোগী, যার ইংরেজি হলো লিটারি কোলাবোরেটরস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু অ্যাস্ট্রিড কোলরিজ, দুজন মিলে একটা গ্রন্থ রচনা করলেন। এবং তাদের যে গ্রন্থটা আছে ভাই, এই গ্রন্থটার মেইন জায়গাটাই হলো যে তাদের এই গ্রন্থটার নাম হলো বেসিক্যালি হলো প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স। আর এই গ্রন্থটা তাদের রচনার যে ইয়েটা সেটা একটু বলি। এই গ্রন্থটা রচনার পূর্বে ইংরেজি সাহিত্যে যত রকমের গ্রন্থ রচনা করা হয়েছে ভাই, সকল গ্রন্থের বা সকল বইয়ের বিষয়বস্তু ছিল রাজাদের কাহিনী, বড়লোকদের কাহিনী, প্রেম কাহিনী, আর রাজারা মারছে, রাজার লড়াই, এই সকল ভক্কচক্কর জিনিস। কিন্তু ভাই 1798 সালে দুই বন্ধুর প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স নামক যে গ্রন্থটি আছে, এই গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম সাহিত্য উপযোগী বিষয় হিসেবে উঠে আসে মানবতা, উঠে আসে মানুষ, উঠে আসে গরিব মানুষ, উঠে আসে প্রকৃতি, উঠে আসে দেশপ্রেম। সো যেহেতু 1798 সালে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স এর মাধ্যমে ইংরেজি সাহিত্য রোমান্টিক যুগের আবির্ভাব হয়, আর এই যুগের মাধ্যমে মূলত কি সাহিত্যের উপযোগী বিষয় হয়ে ওঠে ভালোবাসা, মানব প্রেম, প্রকৃতি প্রেম, প্রকৃতির পূজা, তারপর কি দেশপ্রেম, এটসেট্রা এটসেট্রা। আর এই যুগটা 1798 সালে শুরু হয় এবং 1832 সাল পর্যন্ত। এই যুগের যে সময়সীমা ভাই, এই যুগের সময়সীমা হলো কত? টোটাল 34 বছর, 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত। 1798 সাল থেকে 1800 কত পর্যন্ত? 32 সাল পর্যন্ত, ঠিক আছে। এবং এই যুগকে বলা হয় কি, এই যুগকে বলা হয় দ্য আর্লি 19th সেঞ্চুরির অন্তর্গত, যেহেতু 1832, ঠিক আছে, আর্লি 19th সেঞ্চুরির অন্তর্গত। এবং এই যুগের বেশ কিছু লেখক আছেন এবং সবাই গুরুত্বপূর্ণ: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যাস্ট্রিড কোলরিজ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, জেন অস্টিন, ঠিক আছে। ওনারা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ওনাদের সম্পর্কে একটু পড়াশোনা করবো। পিবি শেলি, হ্যাঁ। তারপর ভাই আসুন ভিক্টোরিয়ান পিরিয়ড। ভাই ভিক্টোরিয়ান পিরিয়ড হলো 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত, যাকে বলা হয় 19th সেঞ্চুরির অন্তর্গত। ভিক্টোরিয়ান পিরিয়ড হলো ভাই 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত ভাই? 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমাটা। এই 1901 সাল থেকে বর্তমান 1939 সাল পর্যন্ত কি আধুনিক যুগের প্রথম পর্ব, 1939 সাল থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগের দ্বিতীয় পর্ব। এই যে আপাতত আপনারা এতটুকুই জানবেন। এখন ভাই এতটুকু জানার পর যে কাজটা করবেন সেটা হলো ভাই, আমরা যুগ বিভাগ সম্পর্কে আমি যতগুলো তথ্য দিয়েছি আপনাদেরকে, তথ্যই গুড এনাফ। যুগ বিভাগ সম্পর্কে আমি আপনাদেরকে যতগুলো তথ্য দিয়েছি ততটুকু মানে এর বাইরে কোনো তথ্য প্রয়োজন নাই। কিন্তু ভাই যুগ বিভাগের পর প্রশ্ন আসে, এমন কিছু খাত আছে, আমি খাতগুলো একটু টাচ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সেই জিনিসটা যদি একটু কথা যদি বলতে চাই সেই জিনিসটা নিয়ে, সেটা হলো দেখেন যে কে কোন যুগের রাইটার, এই রকমের জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। কে কোন যুগের রাইটার, এই রকমের জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন বলছে রোমান্টিক যুগের কবি, আমি একটু বলছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যাস্ট্রিড কোলরিজ, পিবি শেলি, জন কিটস, জেন অস্টিন, লর্ড বাইরন, তারপর কি হেনরি লুই ভিভিয়ান ডিরোজি, উইলিয়াম ব্লেক, চার্লস ল্যাম্ব, উইলিয়াম হাজলেট, ঠিক আছে, এই যে ওনারা, ঠিক আছে। তারপর আলেকজান্ডার পুশকিন। এই যে যারা আছে এই রোমান্টিক যুগে যে সকল কবিরা আছেন, আমাদের সবার কাছে হলো এই রোমান্টিক যুগের কবিদের নাম কিন্তু মনে রাখা লাগবে এবং এই তথ্যটুকু মুখস্থ করতে হবে। সবাই এতটুকু তুলে নেবেন এবং সেটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। তারপর তাহলে ভিক্টোরিয়ান যুগের কারা দেখেন ভাই, ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক কারা? ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক হলেন ভাই লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, থমাস হার্ডি, জর্জ ইলিয়ট, চার্লস ডিকেন্স, এডগার অ্যালান পো, এমিলি ব্রন্টি, উইলিয়াম ম্যাকাপেস থ্যাকারি, চার্লোটি ব্রন্টি। আমি আবার বলছি ভাই, আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের সাহিত্যিকরা হচ্ছেন ভাই, বেসিক্যালি লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, থমাস হার্ডি, জর্জ ইলিয়ট, চার্লস ডিকেন্স, এডগার অ্যালান পো, এমিলি ব্রন্টে, উইলিয়াম ম্যাকাপেস থ্যাকারি, চার্লোটি ব্রন্টি, ঠিক আছে। তারপর ভাই এলিজাবেথিয়ান পিরিয়ডের কারা দেখেন, এলিজাবেথিয়ান পিরিয়ডের কারা আমরা বলছি উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, এডমন্ড স্পেন্সার,
তারপর কি থমাস ফ্রান্সিস বেকন, থমাস কিড, জন ওয়েবস্টার, স্যার ফিলিপ সিডনি, স্যার থমাস ওয়ার্ড, এডমন্ড স্পেন্সার, নিকোলাস উদান, থমাস নর্টন এবং থমাস সুকভিল। আমি আবার বলছি, এই যুগটা খুবই গুরুত্বপূর্ণ রোমান্টিক যুগের মতোই। রানী এলিজাবেথের যুগ 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত। আর এই যুগের অন্য নাম হলো দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। সাহিত্যিক হলেন কারা? উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, এডমন্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, থমাস কিড, জন ওয়েবস্টার, স্যার থমাস ওয়ার্ড, নিকোলাস উদান, থমাস নর্টন এবং থমাস সুকভিল। ঠিক আছে, তো ওনারা হচ্ছেন কি? ওনারা হচ্ছেন আমাদের এলিজাবেথিয়ান পিরিয়ডের সাহিত্যিক। আমাদের আপাতত ওনাদের সম্পর্কে এতটুকু জানা হবে। আর মডার্ন পিরিয়ডে যারা আছেন তারা এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপর একটু দেখে নেবেন। মডার্ন পিরিয়ড সাহিত্যিক একটু দেখেন। প্রথমটা হলো এডওয়ার্ডিয়ান ইয়ার, যেটা 1901 সাল থেকে 1939 পর্যন্ত, যেটা প্রথম পর্ব। এডওয়ার্ডিয়ান পিরিয়ডের সাহিত্যিক হলেন ভাই জিবি শ, ও হেনরি, ডাব্লিউ.বি. ইয়েটস, বার্টন রাসেল, হেনরি ইসাবেন, সিগমুন্ড ফ্রয়েড, জোসেফ কনরেড, রবার্ট কিপলিং, জন গালসওয়ার্থ। ঠিক আছে, আর তার পরবর্তী যে স্টেজ সেটা 1939 থেকে 39 পর্যন্ত জর্জিয়ান পিরিয়ড। রবার্ট ফ্রস্ট, ইএম ফস্টার, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, এজরা পাউন্ড, জেমস জয়েস, উইলিয়াম সমারসেট মম, ভার্জিনিয়া উলফ, স্যামুয়েল ব্যাকেট। ঠিক আছে, এতটুকু পড়লে হবে। আর তাদের মধ্যেও মানে আধুনিক যুগের মানে উইলিয়াম শেক্সপিয়ারের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হলো কে? জিবি শ। আপাতত আমাদেরকে এখানে এতটুকু জানলেই হবে। এইবার আমরা যে কাজটা করবো সেটা হলো ভাই লিটারেরি টার্মটা পড়বো। লিটারেরি টার্মসটা একটু দেখাতে চাই আপনাদেরকে, সেটা একটু দেখেন। দেখেন এই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি 90%। আগে বুঝাই দিচ্ছি, তারপর প্র্যাকটিস দেখা। আসলে সিমিলি। দেখেন ভাই, সিমিলি কথাটার মানে হলো উপমা। ভাই উপমা, ভাই রে, এই উপমা কথাটার মানে হলো তুলনা। উপমা কথার মানে কি ভাই? উপমা কথার মানে হলো তুলনা। সেটা আবার কি ভাই রে? যখন দুটি ভিন্ন ভিন্ন, কি বলছি ভাই? যখন দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্পেয়ার করা হয় তখন তাকে বলা হয় সিমিলি। কি বলছি ভাই? সিমিলি শব্দের অর্থ উপমা। উপমা মানে হলো তুলনা। যখন দুটি ভিন্ন বা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্পেয়ার করা হয় তখন তাকে সিমিলি। বাট এই সিমিলিটা চেনার উপায় আছে। এই সিমিলি চেনার উপায় হলো ভাই, একটা বাক্য অবশ্যই as so, such as, like, resemble, the same as, এই রকমের তুলনা জ্ঞাপক শব্দগুলো থাকতে হয়। ধর আমি একটা কথা বললাম, I wandered lonely as a cloud। বলছে আমি একাকী, আমি একখণ্ড মেঘের মতো। এখানে কি বলছে? একাকী আমি একখণ্ড মেঘের মতো। এখানে একটা মানুষকে বা আমাকে একটা মেঘের সাথে কম্পেয়ার করা হয়েছে। আচ্ছা ভাই, আমি আর মেঘ কি এক জিনিস? মেঘ কিন্তু এক জিনিস। তারপরে ভাই দেখেন এখানে এজ আছে না, এজ আছে মানে সিমিলি, এজ আছে মানে সিমিলি। এখানে এজ কথাটা আছে মানেই হচ্ছে সিমিলি। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই, তার মানে আমরা এখান থেকে একটু এই সিমিলি সম্পর্কে একটু আরো বিস্তারিত আপনাদেরকে একটু আমি গুছিয়ে দিতে চাই। সেটা দেখেন এখানে কি বলছি, দুটি ভিন্ন বস্তু বা ব্যক্তির মধ্যে সরাসরি কম্পেয়ার করা বোঝালে তাকে বলা হয় সিমিলি। কিভাবে চিনবেন? বাক্যে as like, the same as, resemble, such থাকে, সরাসরি কম্পেয়ারটা বোঝাবে। কি বলছি ভাই? the comparison of unlike things using the word like আছে না or as আছে না is known to simile. The child shows the man as morning shows the day। ভাইরে এর মানে হলো ভাই উঠুন্তি মূলেই পত্তনে চেনা যায়। অর্থাৎ একটা ছেলে মানে সকালে সূর্য দেখি সারাদিন কেমন যাবে এটা বোঝা যায়, এরকম না? সো একটা বাচ্চার আসলে শৈশবকাল কেমন যায় তার উপর ভিত্তি করে বলা যায় আসলে তার ফিউচারটা কি হবে। সো এখানে দেখেন আমাদের একটা বাচ্চার শৈশব, বাচ্চাকে কিসের সাথে কি সরকার সাথে মানে সকালের সাথে তুলনা করছে। একটা বাচ্চার যৌবনকে বা একটা বাচ্চার জীবনকে সকালের সূর্যের সাথে কম্পেয়ার করছে। ঠিক আছে, সো এখানে অ্যাজ কথা আছে না, অ্যাজ আছে মানে সিমিলি। এখানে লাইক আছে, অ্যাজ আছে মানে সিমিলি। আই ওয়ান্টেড লনলি অ্যাজ এ ক্লাউড, একাকে আমি একখণ্ড মেঘের মতো, এখানে অ্যাজ আছে মানে সিমিলি। বললাম হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, সে কার মতো চালাক?
এখানে বলা হয়েছে যে উনি ফক্সের মতো চালাক। কাদের মতো চালাক ভাই? ফক্সের মতো চালাক। দেখেন এখানে এজ আছে না, এজ আছে মানে সিমিলি, এজ কথাটা আছে মানে সিমিলি। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আলোচনা করবো মেটাফোর। মেটাফোর মানে হলো ভাই রূপক। রূপক দ্যাট মিনস হলো ভাই, কথাটা একটু বুঝেন, এই রূপক মানে হলো তুলনা। রূপক মানে হলো তুলনা ভাই। এখানেও সেম জিনিস, দুটি ভিন্ন ভিন্ন ভাই, দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কম্পেয়ারটা করা তাকে বলা হয় মেটাফোর। কি বলছো ভাই? দুটি আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কম্পেয়ারটা করা হয় তাকে বলা হয় মেটাফোর। আর এই মেটাফোর মানে কি? তুলনা। এটা হলো দুটি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনাটা করা হয়। কিন্তু ভাই এখানে এটা চেনার যে উপায়, এখানে চেনার উপায়টা নাই। মানে এখানে সাইন গুলো থাকবে না। সিমিলি চেনার যেমন এজ লাইক সাচ এজ বা নেম এজ থাকে, এখানে এই রকমের সাইন থাকবে না, বাট তুলনাটা বুঝাবে। যেমন আমি বললাম কি, আমি এখানে বললাম ভাই টাইম ইজ মানি, বললাম ভাই টাইম ইজ মানি, সময় টাকা। দেখেন এখানে আমি সময়কে টাকার সাথে তুলনা করছি, কিন্তু ভাই এখানে কোনো এজ আছে, সাচেজ আছে বা তুলনার কোনো শব্দ আছে নাই। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সো মেটাফোর কথাটার অর্থ হলো তুলনা। মেটাফোর কথাটার অর্থ হলো কি ভাই? তুলনা। দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে, দুটি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কম্পেয়ারটা করা বোঝায় তাকে বলা হয় মেটাফোর। আর এই যে মেটাফোরটা আছে, মেটাফোরটার ক্ষেত্রে এটা যে চেনার যে উপায়, চিনবেন কিভাবে কোন তুলনা জ্ঞাপক বা চেনার উপায় এজ লাইক সাচ এজ দ্য সেম এজ, এরকম তথ্যগুলো থাকে না। দেখেন এখানে কি বলছি, দেখেন এখানে কি বললাম, বলছি দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা বোঝাবে নাকি? চেনার উপায় ভাই এজ লাইক দ্য সেম এজ রিজেম্বল ইত্যাদি থাকে না। বললাম টাইম ইজ মানি ভাই, সময় টাকা। ভাই এখানে আমি সময়কে টাকার সাথে কম্পেয়ার করলাম, কিন্তু এখানে এজ লাইক বা তুলনা কোন শব্দ নাই। বললাম লিজা ইজ এ রোজ, মানে একটা মেয়েকে আমি গোলাপের সাথে তুলনা করলাম, একটা মেয়েকে আমি সাথে কম্পেয়ার করলাম, একটা মেয়েকে আমি গোলাপের সাথে কম্পেয়ার করলাম। দেখছেন? বাট এখানে কি তুলনা কোনো শব্দ কিন্তু নাই। বলছি ভাই লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো, জীবন একটা কি হাঁটন্ত ছায়া। আরে এখানে একটা জীবনকে আমি ছায়ার সাথে কম্পেয়ার করছি। বাট দেখেন এখানে কিন্তু কি, এখানে কিন্তু কোনো তুলনা জ্ঞাপক কোনো শব্দ নেই। এখানে কিন্তু তুলনা জ্ঞাপক কোনো কি নেই, শব্দ নেই। বলছি ভাই এখানে দেখেন রিভেঞ্জ ইজ দ্য কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। এখানে বলছে ভাই রিভেঞ্জ না রিভেঞ্জ, প্রতিশোধ হলো কি একটা বর্ণ ন্যায় বিচার। আগে বর্ণ ন্যায় বিচার, প্রতিশোধ হলো কি এক ধরনের বর্ণ ন্যায় বিচার। সো এখানে ন্যায় বিচারকে মানে রিভেঞ্জের সাথে বা প্রতিশোধের সাথে কম্পেয়ার করা হয়েছে, বাট এখানে কিন্তু কি নাই, তুলনা জ্ঞাপক কোনো শব্দ নাই। তারপর দেখেন এখানে বলছে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এন্ড অল ম্যান উইমেন আর মেরিলি প্লেয়ার। বলছে জগৎটা একটা রঙ্গমঞ্চ, সেখানে নারী পুরুষ অভিনেতা এবং অভিনেত্রী মাত্র। ভাই দেখেন, সো এই যে দেখেন এই বাক্যটাতে পৃথিবীটাকে একটা রঙ্গমঞ্চের সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু তুলনা জ্ঞাপক কোনো শব্দ নেই। A happy family is but an earlier heaven। বলছে একটা সুখী পরিবার একটা আর্লিয়ার হেভেন, স্বর্গ, একটা জান্নাতের মতো আর কি। আরে এখানে দেখেন একটা ফ্যামিলিকে জান্নাতের সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কি নাই, কিন্তু এখানে তুলনা জ্ঞাপক কোনো শব্দ এখানে নেই। কিন্তু এখানে কোনো কি নাই ভাই, তুলনা জ্ঞাপক কোনো শব্দ নাই। বলছে দ্য প্যাট্রিয়ট ইজ এ স্টার অফ আওয়ার কান্ট্রি। বলছে প্যাট্রিয়টরা হলেন আমাদের দেশের কি, বা দেশপ্রেমিক হলেন আমাদের দেশের সত্যিকারের কি সুপারস্টার। দেখেন এখানে প্যাট্রিয়টদেরকে আমি তারকা হিসেবে কম্পেয়ার করছি, কিন্তু এখানে কিন্তু কি নাই, কোনো তুলনা জ্ঞাপক কোনো শব্দ এখানে নেই। এখানে কোনো কি নাই ভাই, তুলনা জ্ঞাপক কোনো তথ্য বা শব্দ আমার এখানে নাই। যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে তারপর এখানে একটু দেখেন, তারপর আমরা যদি পড়ি দেখেন ইউফেমিজম। ভাই দেখেন ইউফেমিজম কথার মানে হলো ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। কি ভাই? ইনঅফেন্স।
ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। ইউফেমিজম মানে হলো ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। এর বাইরে ভাই যে ইউফেমিজম এর বাংলা যদি করি তাহলে সুভাষণ। ভাই সুভাষণ মানে কি জানেন? সুভাষণ ব্যক্তির পরিবর্তে ওনারা কি নিয়ে ব্যবহার কি নিয়ে কাজ করে ভাই? কোমল উক্তির ব্যবহার করে। অপ্রিয় উক্তির পরিবর্তে কি করে ভাই? কোমল উক্তির ব্যবহারটা করে। তারপর কি ভাই? তারপর আরো কিছু জিনিস আছে ভাই। ধরেন অনেকে দেখবেন এলাকায় দেখবেন যে অনেকে প্রতিবন্ধী বাচ্চা আছে। আমরা কিন্তু সবাই প্রতিবন্ধী তারা আবার খুব মানে চোখে যে সমস্যা বলে কানা বলে ডাকে, সেরকম এ লট অফ থিংস বলে। ধরেন আমরা এরকম অটিস্টিক চাইল্ড আমরা কিন্তু সবাই কি বলি মানে প্রতিবন্ধী হলে মানে ইংলিশে যারা বলে তারা বলে অটিস্টিক চাইল্ড, আর যারা বাংলা বলে তারা তো প্রতিবন্ধী চোখের সমস্যা হলে কানা বলে। ওরা অনেক রকমের ভাবে মানুষ দুষ্টামি করে বা মানে এটা কি বলে মজা নেয়। কিন্তু ভাই আপনি এই এই কথাটাকেই ওনার বাচ্চাটা অটিস্টিক এই কথাটা বললে বাপ্পার একটু কষ্ট হয়। তার পরিবর্তে আপনি যদি বলেন ওনার বাচ্চাটা স্পেশাল চাইল্ড, ওনার বাচ্চাটা স্পেশাল চাইল্ড, একটু কিন্তু ভাবে শোনা যায়। তাহলে আমরা যারা শহর থেকে আমরা সবাই কিন্তু বলি ময়লাওয়ালা বা ময়লা মামা বলি। কিন্তু ভাই কার না মন চায় যে আমাকে সবাই কি করুক, মানুষ একটু ভালোভাবে ডাকুক? আপনি যদি ময়লা ময়লা মানে ময়লাওয়ালা না বলে যদি বলেন, আপনি যদি বলেন যে স্যানিটেশন ইঞ্জিনিয়ার, একটু ভালো শোনে না? আপনি যদি ময়লাওয়ালা না বলে আপনি যদি বলেন স্যানিটেশন ইঞ্জিনিয়ার, একটু ভালো শোনায় কিনা? সো এই যে ইউফেমিজম, এই ইউফেমিজম মানে হলো ইনঅফেন্সিভ এক্সপ্রেশন বা সুভাষণ। এই জিনিসটার মেইন কাজটাই হলো কি করা? অপ্রিয় উক্তির পরিবর্তে কোমল উক্তির ব্যবহার করে ওনারা। ওনাদের কাজটা কি ভাই? অপ্রিয় উক্তির পরিবর্তে ওনারা কোমল উক্তির ব্যবহার করে থাকে। তাহলে আমি কিছু এক্সাম্পল একটু দেখাই। এখানে বলছি, তারপর দেখেন। দেখেন ভাই, সরি দেখেন বলছি গার্বেজ ম্যান। গার্বেজ ম্যান না বলে আপনি যদি বলেন স্যানিটেশন ইঞ্জিনিয়ার, ভালো শোনায়। কিন্তু ওল্ড পিপল না বলে আপনি যদি বলেন সিনিয়র সিটিজেন, ভালো শোনায়। প্রেগনেন্ট না বলে আপনি যদি বলেন ইন দ্য ফ্যামিলি হয়, ভালো শোনায়। ডাই না বলে যদি বলেন পাস হয়, ভালো শোনায়। দ্য ডিড না বলে যদি বলেন দ্য লেট বা দ্য ডিক্রিজ, ভালো শোনায়। লুনাটিক অ্যাজাইলাম পাগলা গারদ না বলে যদি বলেন মেন্টাল ইনস্টিটিউশন, ভালো শোনায়। বারিয়ার না বলে যদি বলেন আন্ডারটেকার বা মর্টিশিয়ান, ভালো শোনায়। ঠিক আছে, আমরা কি বলি? হি ইজ স্পেশাল চাইল্ড। হি ইজ এ অটিস্টিক চাইল্ড মানে যা, স্পেশাল চাইল্ড মানে তা। কিন্তু এই স্পেশাল চাইল্ড বললে ব্যাপারটা একটু ভালো শোনায়, একটু ক্যাচ শোনায়, একটু সম্মানজনক কথা শোনায় আর কি। ঠিক আছে, উই ডোন্ট হায়ার এন্ড মেন্টাল চ্যালেঞ্জ পিপল। ভাই রে, আমরা বলি না উই ডোন্ট হায়ার ম্যাড পিপল। আপনি তো একজন মানুষকে যদি মুখের উপর যদি বলেন উনি পাগল, উনি কষ্ট পাবে না? তো তারা পাগলই বললেন, কিন্তু যদি বলেন ভাই উনি মেন্টালি চ্যালেঞ্জ পিপল, একটু ভালো শোনায় আর কি। ঠিক আছে, আমরা বলি না উনি মারা গেছে, ডেড বলি না, ডেড মানে যা, অ্যাসলিপ মানেও তা। তারপরে কি বলতে পারি? হি হ্যাজ ফলেন অ্যাসলিপ। আমরা বলি উনি মিথ্যা কথা বলে, বলি না যে উনি কথায় কথায় মিথ্যা কথা বলে, লাই পারসন। আপনি এই লাই না বলে আপনি যদি বলেন ইউ আর টেলিং মি এ ফেরি টেল, এই ফেরি টেল মানেও মিথ্যা কথা বলা, এই লাই মানেও মিথ্যা কথা বলা। সো এই লাই বললে একটু বেশি নেগেটিভ বা নেতিবাচক ওয়ার্ড শোনায়। তার পরিবর্তে আপনি যদি বলেন এই ফেরি টেল, সেটা বেশি ভালো শোনায়। সো ইউফেমিজম মানে হলো ইনঅফেন্সিভ এক্সপ্রেশন বা সুভাষণ বা অপ্রিয় উক্তির পরিবর্তে ওনারা কোমল উক্তির ব্যবহারটা বেসিক্যালি করে। আসেন তাহলে পরেরটা, বলতে হাইপারবোল। দেখেন ভাই হাইপারবোলটা কি, একটু কথাটা বুঝছেন ভাই? হাইপারবোল মানে হলো অতিরঞ্জন। অতিরঞ্জন আমার কি ভাই? অতিরঞ্জন মানে হলো ভাই চাপাবাজি করা। চাপাবাজি করা কি ভাই? একটা জিনিস বাস্তবিক পক্ষে যা আছে, একটা জিনিস কি ভাই, একটা জিনিস বাস্তবিক পক্ষে যা আছে তাকে তার থেকেও বেশি বাড়িয়ে বলা, তাকে বলা হয় হাইপারবোল। ধরেন আপনি আমার একটা কল দিচ্ছেন, আমি বলছি, আপনি বলছেন ভাই আমি আপনার 1000 কল দিছি। আপনার আসলে না ফ্রেন্ড সার্কেল 2-3টা কল দিলে যদি না ধরে, তখন আপনার কি বলেন? তখন আপনার কিন্তু বলেন যে আমি তো 100টা কল দিছি। সো হাইপারবোল মানে হলো একটা জিনিস বাস্তবিক পক্ষে যা আছে তার থেকে বাড়িয়ে বলাটাকেই বলা হয় হাইপারবোল। হাইপারবোল মানে হলো চাপাবাজি করা, একটু বাড়ায়া বলা। ধরেন আপনি একজনকে বলেন যে আমি
মানে আপনারা বলেন না যে আমি আমি তোমাকে চাঁদের থেকে বেশি বেশি ভালোবাসি, এটা কি সম্ভব? বা আমার ভালোবাসা চাঁদের থেকে সুন্দর, এটা কি সম্ভব? সম্ভব না। বাট আপনারা তো বলেন, বলেন কিনা? তারপর ধরেন বলছেন যে স্যার আমি তো মানে এইচএসসি তে 900 মার্কের মধ্যে আমি মানে 900 পেয়ে গেছি, এটা কি সম্ভব? সম্ভব না। বাট এরকম চাওয়াবাজি করছেন আর কি, ঠিক আছে। তো ধরেন আপনারা 3 জন বন্ধু মিলে একদিন খেতে গিয়ে 500 টাকা খরচ করছেন, আপনি বলছেন যে আমরা 3000 টাকা খরচ করে ফেলছি। সো এই যে একটা জিনিস বাস্তবিক পক্ষে যা আছে তার থেকে যদি বেশি বাড়িয়ে যদি বলা বা অতিরঞ্জিত কোনো কিছু বলা হলো হাইপারবোল। হাইপারবোল মানে হলো চাপাবাজি করা, বাড়িয়ে বলা। একটা জিনিসের প্রকৃত অবস্থা যা তার থেকে কয়েক গুণ বাড়িয়ে বলাই হলো হাইপারবোল। তাহলে আসলে আমরা যদি এখানে কথা যদি বলতে চাই, যে আমরা এখানে একটু কথা বলতে চাই, দেখেন হাইপারবোল মানে কি ভাই? ব্যক্তি বা কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে তার উপযুক্ত অবস্থান হচ্ছে অধিক গুরুত্ব প্রধান বা বাড়িয়ে বলা বা চাপাবাজি করাকে বলা হাইপারবোল। ইট ইজ নোন অ্যাজ, ইট ইজ অলসো এক্সাজারেশন। 10,000 saw at a glance বলছে আমি এক নজরে 10,000 পাখি দেখছি, এটা কি সম্ভব? এক বছর তাকাইবেন 10,000 পাখি আপনি কেমন বলছেন? বাট এটাই হলো হাইপারবোল। বলছে মাই বিলাভড ইজ মোর বিউটিফুল দ্যান দ্য মুন, বলছে আমার ভালোবাসা চাঁদের চেয়ে সুন্দর। এত রকমের চাপাবাজ কি আছে নাকি ভাই? আছে, এখানে আছে। এই হাইপারবোল মানে তো চাপাবাজি করা, তো চাপাই তো বাজি করবে। আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, ধরেন কি আপনি একজনকে বলছেন যে দোস্ত আমার 500 টাকা ধার দে, বলেন এরকম। সো 2-3 দিন চাইছে, দেন নাই। তো একদিন মানে সে আপনার কাছে একটা জিনিস চাইছে, আপনি স্মরণ দিয়েছেন যে আমি তো তোর কাছে 500 টাকা কাছে মনে 50 বার মনে হয় চাইছি, তো আমার কোনো মানে কোনো একটা দিলি না। সো এটাই হলো হাইপারবোল। এখানে বলছে যে আই হ্যাভ টোল্ড ইউ দিস এট মিলিয়ন টাইমস, মানে আপনি তোমাকে এছাড়া 1 মিলিয়ন বার বলছি, 1 মিলিয়ন মানে 10 লক্ষ বার বলছি, সম্ভব? বাট অসম্ভবকে সম্ভব করাই হলো কি হাইপারবোলের কাজ। তারপর এখানে কি বলছে ভাই? অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইট ইন দিস লিটল হ্যান্ড। আপনারা জানেন যে লেডি ম্যাকবেথ মানে স্বপ্নে তার মানে এটাকে কি বলা হয়, তার স্বামী ম্যাকবেথ তার রাজ্যটা জয় করার পর তিনি স্বপ্নে দেখছেন যে তার এই যে এত রক্ত গঙ্গার মধ্য দিয়ে উনি যে ক্ষমতায় যে আসছেন তার জন্য সবচেয়ে বড় হলেন উনি নিজেই, মূল কালপিটটা। তখন তিনি অনুশোচনায় পড়ে গেলেন এবং তখন তিনি বলছে যে আরবের সমস্ত রজনী যদি বা আরবের সমস্ত সুগন্ধ যদি আমাকে যদি দেওয়া হয়, তারপর আমার এই কলঙ্কিত হাত কখনো কিন্তু সুগন্ধময় হবে না। তো এটি হলো এখানকার মেন কথা আর কি, ঠিক আছে। সো তারপর আমরা পরবর্তী যে জায়গাটা আছে সেটা একটু আসতে চাই। দেখেন অক্সিমরন আমি একটু পড়াবো। অক্সিমরন, অক্সিমরন কথাটার মানে হলো ভাই বিরোধ লঙ্কা। অক্সিমরন কথাটার মানে হলো ভাই বিরোধ লঙ্কা। অক্সিমরন কথাটার মানে হলো ভাই বিরোধ লঙ্কা। সেটা কি দেখেন, এটার মানে হলো পাশাপাশি বিপরীতার্থক শব্দ থাকে। পাশাপাশি কি থাকবে ভাই? বিপরীতার্থক শব্দ থাকবে। সেটা কি? আমি বলছি ছেলে মেয়ে, দিন রাত, সকাল বিকাল, আমার মনে হয় ওপেন সিক্রেট। মানে পাশাপাশি বিপরীতার্থক শব্দ যখন যেখানে থাকে তাকে মূলত বলা হয় অক্সিমরন। জয় পরাজয়, তারপরে কি নন সিক্রেট। নন মানে সবাই জানে, সিক্রেট মানে কেউ জানে না। সো এই রকমের যে বিষয়গুলো, অর্থাৎ যখন কোন একটা বাক্যে পাশাপাশি, যখন কোন একটা বাক্যে পাশাপাশি বিপরীতার্থক শব্দ থাকে বা বিপরীত শব্দ থাকে, যখন কোন একটা বাক্যে ভাই পাশাপাশি বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ থাকে তাকে মূলত বলা হয় অক্সিমরন, ঠিক আছে। তাহলে আমরা অক্সিমরনের কিছু এক্সাম্পল এখানে দেখাই। এখন পরস্পর অক্সিমরন দেখতে ছিল পরস্পর বিপরীত ভাব, যেটা আমি লিখে দিয়েছিলাম, সিনোনিম পাশাপাশি থাকে। দেখেন এখানে বলছে হি ইজ রেগুলারলি ইরেগুলার ইন দ্য ক্লাস, রেগুলারলি নিয়মিত, ইরেগুলার অনিয়মিত। শি ইজ কেয়ারলেসলি কেয়ারফুল, কেয়ারলেসলি কেয়ারফুল। ওপেন সিক্রেট দেখছেন, বলছে লিভিং ডেড, জীবিত মৃত, গ্রেট ডিপ্রেশন, পেইনফুলি প্লেজার, সিরিয়াসলি ফানি, অফুলি ইউজডম, লিকুইড গ্যাস, ঠিক আছে। বিপরীত শব্দ পাশাপাশি আছে। আসেন তাহলে অ্যান্টিথিসিস, মানে এটা দরকার নেই আপনাদের। আয়রনি দেখেন, আয়রনি ভাই উপহাস বা বিদ্রুপ কয়টা লাগবে। ইলিজি মানে সঙ্গীত, দেখেন এটা কি, দেখেন ইলিজি মানে কি সঙ্গীতি ভাই। যখন কোন একটা ব্যক্তির বা যখন কোন একটা মানুষের ভাই আকস্মিক বা হৃদয় বিদারক মৃত্যুতে, যখন কোন একটা ব্যক্তি বা কোন একটা মানুষের আকস্মিক মৃত্যুতে যে হৃদয় বিদারক যে অবস্থা তৈরি হয়,
বা আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে যে সাহিত্য কর্ম রচনা করা হয় তাকে বলা হয় ইলিজি বা শোকগীতি। যেমন বাংলা সাহিত্যের প্রথম শোকগীতি হলো প্রভাবতী সম্ভাষণ। এটা লিখেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যুকে কেন্দ্র করে। ইংরেজি সাহিত্যে যেমন পিবি শেলি জন কিটসের মৃত্যু নিয়ে লিখছে অ্যাডোনিস, ঠিক আছে? তো এরকম আছে আর কিছু। আমার প্রশ্ন হলো ইলিজি কথাটার মানে হলো শোকগীতি, যে জিনিসটা মূলত লেখা হয়েছে কোনো মানুষের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে, শোকরঞ্জনকে কেন্দ্র করে, বা এখানে কি বলছে, এ পোয়েম অফ সরো এন্ড মার্নিং বা পোয়েম অফ ল্যামেন্টেশন অফ মার্নিং, সমবেদনাকে কেন্দ্র করে যে এটা হয়, এটাই মূলত হলো ইলিজি আর কি, ঠিক আছে? সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তারপর আমরা আসি একটু পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন নিয়ে একটু কথা যদি বলতেই চাই, কি বললাম ভাই? পার্সনিফিকেশন। ভাই পার্সনিফিকেশন মানে হলো ব্যক্তির উপর প্রকাশ করা। পার্সনিফিকেশন দ্যাট মিনস কি ভাই? ব্যক্তির উপর প্রকাশ করা। অর্থাৎ ভাই কোন একটা প্রাণহীন বস্তুকে যখন আপনি প্রাণময় করে তুলবেন সেটা হলো পার্সনিফিকেশন। আমি বললাম এই কর্মটা ভালো লেখে, গড়ি টিক টিক করে সুতি কাপড় অনেক দিন থেকে। অর্থাৎ ভাই একটা প্রাণহীন বস্তুকে প্রাণময় করে তোলাই হলো পার্সনিফিকেশন। একটা প্রাণহীন বস্তুকে প্রাণময় করে তোলাই মানে কি? পার্সনিফিকেশন। দ্যাট মিনস হলো ভাই বস্তু কাজ করে। দ্যাট মিনস হলো ভাই বস্তু কাজ করে। আপনি কি বলছেন ভাই? দ্য স্কাই ইজ ক্রাইং, আকাশ কাঁপতেছে। যে ভাই আকাশের পক্ষে কি কান্না করা সম্ভব? কান্না আপনি করেন, আকাশ কান্না করা দরকার নাই। আকাশের পক্ষে কোনোভাবে কান্না করা সম্ভব না। সো এই পার্সনিফিকেশন মানে কি ভাই? পার্সনিফিকেশন দ্যাট মিনস হলো ব্যক্তির উপর প্রকাশ করা। হ্যাঁ, যেমন এই দেখেন, দেখেন এখানে কি বলছি, যখন বস্তুকে যখন মানুষের উপর কল্পনা করা হয় বা জীবন্ত করে তোলা হয়, তাই হলো কি, বা চেনারা বা কিভাবে চিনবেন? শুধুমাত্র প্রাণহীন বস্তুকে প্রাণময় করে তোলা হয়। যাকে মানুষের উপর কল্পনা করা হয় তা বড় করে বাদ দেওয়াটা। দেখেন বলতে স্কাই স্কাই, আকাশ কাঁপতেছে। স্মাইলিং সিজন, ঋতু কি হাসতে পারে? ইংলিশ আন, চাঁদ কি মন খারাপ করতে পারে? ডেথ কামস টু ম্যান অ্যাট এনি মোমেন্ট, বলছে মৃত্যু মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে। দেখেন মৃত্যু বস্তু কাজ করে। দ্য ওয়েভস বিসাইড দ্যাম ড্যান্স, বলছে নদীর যে ঢেউ সেখানে নাচতেছে। ঢেউ কি নাচতে পারে? বাট আপনি নাচাচ্ছেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না ভাই রে। এখানে সময় স্রোত কাজ কিন্তু করতে পারে না, বাট আপনি এখানে করাচ্ছেন। সেগুলো পার্সনিফিকেশন, ঠিক আছে? ওকে, তারপর আমরা পার্সনিফিকেশন পড়ে ফেলছি। শুধু আপনাদের যতটুকু লাগবে দেখেন। তারপর হলো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হলো একটা নাটকের চূড়ান্ত পর্যায়ে, যেখানে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা থাকে, এটা হলো এট দ্য হাইট মোমেন্ট, এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ব্যারেট গীতি কবিতা, ব্লাঙ্ক ভার্স। ব্লাঙ্ক ভার্স মানে কি? অমিত্রাক্ষর, যেখানে কোনো কি নাই, অন্তমিল থাকে না। তারপর এপিক মানে কি ভাই? মহাকাব্য। এপিক মানে কি ভাই? আপনারা সবাই জানেন এপিক মানে মহাকাব্য। দ্যাট মিনস হলো লং ন্যারেটিভ পোয়েম, যেটা মূলত ব্যবহার মানে রচনা করা হয় একটা বাস্তবিক বা পৌরাণিক কোন একটা কাহিনীকে কেন্দ্র করে। আর এই এপিকের যে মেইন যে ইয়েটা, সেটা হলো অবশ্যই 9টি স্বর্গ থাকা লাগে, ঠিক আছে? বাংলা সাহিত্যের সার্থক এপিক কোনটা? মহাকাব্য কোনটা? মাইকেল মধুসূদন দত্তের কি মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে? এরকম আছে। ইংরেজিতে কি আছে? মানে ইলিয়ড এবং ওডিসি আছে, ঠিক না? এরকম আছে। তারপর ভাই লিম্বিরিক। লিম্বিরিক মানে হলো ভাই এ পোয়েম অফ 5 লাইন, মানে 5 লাইনের কবিতা, মানে ফানি পোয়েমকে বলা হয় লিম্বিরিক। লিম্বিরিক মানে কি ভাই? 5 লাইনের ফানি পোয়েমকে বলা হয় লিম্বিরিক, ঠিক আছে? আসলে ধরো ট্রাজেডি কি ভাই? ট্রাজেডি কি ভাই? ভাই ট্রাজেডি মানে হলো ভাই যখন কোন একটা নাটক বা মুভির একেবারে সর্বশেষ বা এন্ডিং পার্টটা অত্যন্ত হৃদয় বিদারক হয়। সেটা কি? দেখবেন যেই নাটকের বা যেই গল্পের বা যেই উপন্যাসের বা যেই কবিতার শেষে দেখবেন নায়িকার গুলিতে নায়ক মারা যায়, নায়িকার মায়ের গুলিতে ওনার মেয়ে মারা যায়, গুলি করা হলো ভিলেনকে, ভিলেন সরে যাওয়ার কারণে মেয়ের গায়ে পড়ে। সো যেই নাটক বা যেই মুভিতে সর্বশেষ যে সিনারিওটা এটা অত্যন্ত হৃদয় বিদারক হয়, অত্যন্ত কষ্টের হয়, তাকে বলা হয় ট্রাজেডি নাটক বা ট্রাজেডি, ঠিক আছে? এটা শেষটা খুবই কষ্টের মধ্যে দিয়ে শেষ হয়। তারপর ভাই হাইম। হাইম মানে হলো ধর্মীয় গান, মানে আল্লাহর বা স্রষ্টার আরাধনার জন্য বা স্রষ্টার আরাধনার নিমিত্তে যে গান গাওয়া হয় তাকে মূলত বলা হয় হাইম। আপনাদের যা লাগবে তা এটা কিন্তু বিসিএস এর শীট, ঠিক আছে? শুধু যতটুকু লাগবে। তারপরে স্ট্যান্জা মানে স্তবক, মানে কবিতার স্তবককে বলা হয় স্ট্যান্জা। ইওলজি হলো ভাই প্রশংসার সুযোগ উক্তি, ঠিক আছে? তো এই হলো আপনাদের এখানকার কথা। এর বাইরে আপনারা উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
এইরকম আমি কিছু গুরুত্বপূর্ণ নাম বলি, আপনি এই জিনিসগুলো একটু ওনাদের সম্পর্কে একটু জেনে নেবেন। সেটা কি দেখেন, মানে এলিজাবেথিয়ান পিরিয়ডের ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লি দুজন জানবেন। আর আধুনিক যুগ মানে রোমান্টিক যুগ সম্পর্কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যাস্ট্রিড কোলরিজ, পিবি শেলি, জন কিটস, আপাতত 4 জন জানলে হবে। আর ভিক্টোরিয়ান পিরিয়ড জানলে হলো চার্লস ডিকেন্স, আলফ্রেড টেনিসন, 2জন জানলে হবে। আধুনিক যুগে জিবি শ জানবেন, টি.এস. এলিয়ট জানবেন, কিন্তু এই 6জন জানলে মোটামুটি চলবে, 8-10জন মোটামুটি জানলে চলবে, ঠিক আছে। তারপর আমরা এখন কিছু আপনাদের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন মডেলগুলো একটু দেখাচ্ছি, তখন আপনাদের আরো পরিপূর্ণ আইডিয়া হবে, ঠিক আছে। আমরা এবার ক্লাসের প্র্যাকটিস পরে চলে গেলাম। সরি, এটা তো না। তাহলে আমরা চলে আসছি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এতক্ষণ যে বিষয়ে কথাগুলো বলছি, এতক্ষণ আপনার সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করছি, এবার প্রিভিয়াস ইয়ারের সেই প্রশ্নগুলো আমরা এখানে আমরা ধাপে ধাপে আলোচনা করে দিব। দেখেন এখানে বলছে দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডেজ। বলছে ভাই উঠন্তি মূলে পত্তনা চেনা যায়, এটাই তো বলছে নাকি? দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডেজ। এখানে এস কথাটা আছে না ভাই? ভাই যদি কখনো কোনো বাক্যে এস কথাটা থাকে তাহলে কি হবে ভাই? সিমিলি না? এটা আছে মানে সিমিলি। আর কি কোনো দেখার টাইম আছে? আর কি কোনো দেখার টাইম আছে? টাইম নেই। পড়ানো হয়েছে। বলছে এ সং একটা গান এক্সপ্রেসিং গ্রিফ, একটা গান যেটাকে কষ্টকে এক্সপ্রেস করে তাকে বলা হয় ডার্জ। তাকে বলা হয় ডার্জ। একটা গান যেটা কষ্টকে এক্সপ্রেস করে তাকে বলা হয় ডার্জ। বাট এটা প্রিভিয়াস প্রশ্ন হিসেবে আমি আলোচনা করে দিলাম, কম গুরুত্বপূর্ণ আসেন এখানে। এখানে কি বলছে ভাই? এখানে কি বলছে ভাই? বলছে ফ্রেলিটি দ্য নেম ইজ উইমেন। ভঙ্গুরতা হলো নারীর অপর নাম। নারীর অপর নাম কি ভাই? এখানে বলছে মেয়েদের অপর নাম বা নারীর অপর নাম হলো ভঙ্গুরতা। তাহলে আসেন ভাই এখানে কি বলছে? এখানে ভাই এই যে ভঙ্গুরতা একটা বস্তু না, এই বস্তুরে যখন আপনি ব্যক্তির রূপ প্রকাশ করবেন, এই বস্তুরে যখন আপনি ব্যক্তির রূপ প্রকাশ করবেন, তখন তারে কি বলা হয়? পার্সনিফিকেশন না ভাই? এই ফ্রেলিটি, ভঙ্গুরতা, এটা হলো পার্সনিফিকেশন। আমরা একটু আগে পড়েছিলাম প্রাণহীন বস্তুকে প্রাণময় করে তোলা হয়। প্রাণহীন বস্তুকে প্রাণময় করে তোলা। এখানে কি বলছে ভাই? ইউথ লাইক সামার বার্ন, মানে বলছে ভাই যৌবন কালটা হলো কিসের মতো ভাই? গ্রীষ্মের মতো আর কি। এখানে কি বলছে ভাই? ইউথ কিসের মতো ভাই? ইউথ হলো কিসের মতো ভাই? গ্রীষ্মের মতো। এখানে লাইক কথাটা আছে না, লাইক। লাইক আছে, লাইক আছে মানে কি? সিমিলি। লাইক কথাটা আছে মানে তো সিমিলি নাকি? বলছে হুইচ ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড দ্য ফলোইং এক্সপ্রেশন আই ওয়ান্টেড লনলি অ্যাজ এ ক্লাউড। এখানে কি বলছে ভাই? আই ওয়ান্টেড লনলি অ্যাজ এ ক্লাউড, এই যে জায়গাটা আছে এটা কি হতে পারে? আরে যদি কখনো কোনো বাক্যে as dotted as, such as, namely, resemble, the same as এই রকমের তথ্যগুলো থাকে তখন তারা কি বলা হয়? সিমিলি না? সো এখানে দেখেন, এখানে তো স্পষ্টত বলা আছে আই ওয়ান্টেড লনলি অ্যাজ এ ক্লাউড। এটাকে আমি একখণ্ড মেঘের মতো, এজ আছে না? এজ আছে মানে সিমিলি, আর কিছু দেখারই দরকার নাই। এজ আছে মানে সিমিলি। তাহলে এটা কি হতে পারে? দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, মানে একটা প্লটে ক্লাইম্যাক্স আসলে কখন ঘটে? একটা প্লটে ক্লাইম্যাক্সটা আসলে কখন ঘটে? ভাইরে এট দ্য হাইট মোমেন্টে ঘটে। এট দ্য হাইট মোমেন্টে ঘটে প্লটটা, ঠিক আছে? এট দ্য হাইট মোমেন্টে ঘটে। বলছে ভাই একটা কবিতা 14 লাইন, যার লাইন হলো 14 লাইন। একটা কবিতা ভাই যার লাইন হলো কত লাইন? 14 লাইন, তারে কি বলা হয়? বা 14 লাইন ভুক্ত যে কবিতাগুলো আছে তাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? 14 লাইন ভুক্ত যে কবিতাগুলো আছে তাকে আপনারা বেসিক্যালি কি বলে থাকেন? আপনারা জানেন সনেট মানে কি জানেন? সনেট হলো 14 লাইন ভুক্ত কবিতা। আর এই সনেট আছে না ভাই, সনেটের মোট পাঠ হলো 2টা। একটা হলো অক্টেভ, OCTAV। অক্টেভ মানে অষ্টক, আর সিস্টেক মানে ষষ্ঠক।
ষষ্ঠক। এই অষ্টককে বলা হয় ভাবের প্রবর্তনা, এই সিস্টেক বা ষটককে বলা হয় ভাবের পরিণতি। এই ক্ষেত্রে ভাই এই সনেটের প্রবর্তক হলো ইতালির কবি পেত্রার্ক, বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের প্রবর্তককে ভাই মাইকেল মধুসূদন দত্ত। তারপর ভাই এখানে কি বলছে, এ সং এক্সপ্রেসিং গ্রিফ, একটা গান যেটা এক্সপ্রেস করে কি দুঃখ ইজ কল্ড। কি বলছে এটা ভাই, সরি এটা প্রশ্ন একটু ভুল আছে, ঠিক আছে, এটা হলো কি সেটা এই জিনিসটা যেটা দুঃখ প্রকাশ করে তারা তো এলিজিবল, আমরা সেটা বলছি। এবার একটু এখানে আসেন, এটা এই প্রশ্ন একটু ভুল ছিল। এ মার্নফুল পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান, মানে একটা গান কি বলছে, এ মার্নফুল পোয়েম একটা শোকপূর্ণ গান বা কবিতা, রিটেন লেখা অন দ্য ডেথ অফ সামওয়ান, কোনো মানুষের মৃত্যুকে কেন্দ্র করে বা কোনো মানুষের মৃত্যুতে যে গান লেখা হয়, কোন মানুষের মৃত্যুর নিয়ে যে গান লেখা হয় ভাই তারা কি বলে, ইলিজি বলে, বলছেন ইলিজি। সো এটা একটা ইলিজি, এটা কি ইলিজি। বলছে ভাই এই গ্রুপ অফ লাইন প্লেস টুগেদার টু ক্রিয়েট এ পোয়েম, মানে অনেকগুলো লাইন মিলে যখন একটা কবিতা বানানো হয় তখন তার কি বলা হয় স্ট্যানজা বা স্তবক। একটা কবিতা লিখতে হলে কিন্তু লাইনের একটা ছন্দর মিল আছে, ঠিক আছে, এই স্ট্যানজা মানে স্তবক, ঠিক আছে, স্ট্যানজা মানে কি ভাই স্তবক। বলছে ভাই এ গ্রুপ অফ লাইন্স প্লেস টুগেদার টু ক্রিয়েট এ, সরি এটা বারবার কেন, একটু আগে বলছি ভাই একটা সনেট, কি বলছি ভাই একটু আগেই বলেছিলাম একটা সনেট ইজ এ পোয়েম, কি বলছি ভাই একটা সনেট ইজ এ পোয়েম, কত লাইনের 14 লাইনের কবিতাটা বলা হয় সনেট। কত লাইনের ভাই 14 লাইনের কবিতার বেসিক্যালি সনেট বলা হয়। কত লাইনের 14 লাইনের। নন সিক্রেট, কি বলছে ভাই এখানে, এখানে বলা হয়েছে ভাই নন সিক্রেট, কি বলছে ভাই নন সিক্রেট, সেটা কি আরে ভাই নন মান কি জানা না, নো কথাটার অর্থ হলো জানা, সিক্রেট মানে অজানা বা গোপন। দেখেন পাশাপাশি যদি বিপরীতার্থক শব্দ থাকে, পাশাপাশি যদি বিপরীতার্থক শব্দ থাকে তখন সেটা কি হয়ে যায় ভাই অক্সিমরণ না, অক্সিমরণ না, পাশাপাশি বিপরীতার্থক শব্দ থাকলে তাহলে কি হয়ে যায় অক্সিমরণ। তো এখানে তাই হয়েছে। তারপর দেখেন এখানে কি হতে পারে ভাই, তারপর দেখেন এখানে কি হতে পারে, বলছে মেটাফোর ইনভলভ। আরে মেটাফোর বেসিক্যালি ইনভলভ হয় বা রূপকটা ইনভলভ হয় কিসে, ইমপ্লিসিট কম্পারিজনের জন্য। দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কম্পেয়ারটা করা থাকে হলো মেটাফোর বলে, ঠিক আছে, যেখানে কি থাকে ইমপ্লিসিট কম্পারিজন থাকে। তারপর বলছে ভাই ইউফেমিজম। ইউফেমিজম মানে কি সুভাষণ না বা ইনঅফেন্সিভ এক্সপ্রেশন পড়াইছি না। ইউফেমিজম কথাটার মানে হলো ভাই সুভাষণ বা ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, দ্যাট মিন অপ্রিয় উক্তির পরিবর্তে, অপ্রিয় উক্তির পরিবর্তে যখন কোমল উক্তির ব্যবহার করবেন তখন সেটাই কি হয়ে যায়, তখন সেটাই হয়ে যায় হলো ইউফেমিজম, ঠিক আছে, কি হয়ে যায় ইউফেমিজম। ভাই এখানে কি বলছে দেখেন, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নো অ্যাজ, বলছে ভাই এই যে বারবার যদি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয় তখন তাকে বলা হয় অ্যালিটারেশন বা স্বরবিন্যাস। তখন তার কি বলা হয় অ্যালিটারেশন বা স্বরবিন্যাস। এখানে থাকে স্বরবর্ণ, এখানে স্বরবর্ণ, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরু হবে স্বরবর্ণ, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে এটা হবে স্বরবর্ণ, তাকে বলা হয় স্বরবিন্যাস বা অ্যালিটারেশন। তারপর এখানে কি বলছে ভাই দেখেন, এখানে বলা হয়েছে ভাই হোয়াট ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইনস কল্ড, বলছে 5 লাইনের ফানি বা মজাদার কবিতার কি বলা হয় লিম্ব্রিক। এটা আমরা পড়িয়েছিলাম কি লিম্ব্রিক। লিম্ব্রিক মানে কি ভাই, ইন ইংলিশ লিটারেচার দ্য ওয়ার্ড লিম্ব্রিক রেফার্স টু ফানি পোয়েম অফ 5 লাইনস, ফানি পোয়েম অফ 5 লাইনস, ঠিক আছে। এখানে কিন্তু সব প্রশ্ন বিশেষ এর প্রশ্ন আছে, অন্য সব প্রশ্ন আমার কাছে যা প্রাসঙ্গিক মনে হয়েছে আপনাদের জন্য আমি ততগুলো দেখেছি। সো এটা নিয়ে একটু মন খারাপ করার কোনো দরকার নাই।
এখন এখানে কি বলছে, ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেস সামবডি। ভাইরে একটা ফর্মাল লেখা যেখানে একটা মানুষকে নিয়ে খুব বেশি হাই প্রেস করা হয় বা আশাবাদ ব্যক্ত করা হয় বা খুব বেশি একটা মানুষকে প্রশংসায় ভাটানো হয়, একটা মানুষকে নিয়ে খুব বেশি তৈলমর্দন করা হয়, খুব বেশি কি করা হয়, তেল মারা হয়, তার কি বলা হয়, ইউলোজি। ইউলোজি, ঠিক আছে, স্তুতি, বন্ধনা বা প্রশংসা। তারপর ভাই এখানে কি বলছে দেখেন, এখানে কি বলছে, এখানে বলা হয়েছে এ সিরিয়াস প্লে, একটা প্লে উইথ স্যাড এন্ডিং। আমরা আপনাদের মনে আছে আমি কিছুক্ষণ আগে বলছি ভাই, একটা নাটক যেই নাটকের শেষটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে শেষ হবে, যেই নাটকের শেষটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে শেষ হয়, তাকে মূলত বলা হয় কি ভাই, তারে মূলত বলা হয় ভাই কি বলা হয়, ট্র্যাজেডি। ট্র্যাজেডি যেটা শেষটা খুবই কষ্টের হয় বা খুবই দুঃখের হয়। অ্যালিগরিক্যাল মানে হলো রূপক। অ্যালিগরিক্যাল মানে কি রূপক, যেখানে কি থাকে একটা সিম্বলিক মিনিং থাকে, যেখানে কি একটা সিম্বলিক মিনিং থাকে, মাকে মেরে জিকে শিক্ষা দেওয়ার মতো আর কি, একটা সিম্বলিক মিনিং থাকে, একটা কাজ করে অন্য একটা কাজ তারা বোঝায়, অ্যালিগরিক্যালের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তারপর কি বলছে ভাই, আমরা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এমন একটা গান যেই গানটা মূলত গাওয়াই হয়, এমন একটা গান যেই গানটা বেসিক্যালি গাওয়াই হয় স্রষ্টার আরাধনা, স্রষ্টার নৈকট্য লাভের জন্য, স্রষ্টাকে পাওয়ার জন্য, স্রষ্টার ধর্মের জন্য, তারই মূলত বলা হয় কি হাইম। বলছে এ সং, একটা গান এম্বোডিং রিলিজিয়াস এন্ড সিক্রেট ইমোশন, একটা গান যে গানটা ধর্মীয় এবং কি স্রষ্টার পাওয়ার জন্য গাওয়া হয় বা স্রষ্টার প্রতি ভক্তির জন্য গাওয়া হয়, তাকে বলা হয় হাইম। স্রষ্টা ভক্তি রিলেটেড যে গান সেটা হলো হাইম। এখানে কি বলছে ভাই, চৌসার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ড্যাশ। চৌসার আপনারা সবাই জানেন জিওফিট চৌসার, উনি হচ্ছেন, ওনার হাত ধরে ইংরেজি সাহিত্যের যাত্রাটা শুরু হয় এবং উনি জন্মগ্রহণ করছেন 1340 থেকে 1400 সাল পর্যন্ত ওনার সময়কাল ছিল, 1340 থেকে 1400 সাল। তো 1340 থেকে 1400 সাল মানে 14 শতাব্দী, 14 শতাব্দী আমরা কিন্তু এই জিনিসগুলো বলছি। আরে বলছে হোয়াট ইজ এপিক বা মহাকাব্য আসলে কি, মহাকাব্য আসলে কি, যদি আমরা এইভাবে যদি একটু আলোকপাত করতে চাই, মহাকাব্য বলছি a long narrative poem, a long narrative poem, collection of poem, historical poem, fiction, নাকি long narrative poem, long narrative poem. blank verse, blank verse মানে কি ভাই, অমিত্রাক্ষর। আরে ব্ল্যাঙ্ক ভার্স কথাটার মানে হলো ভাই, ব্ল্যাঙ্ক ভার্স কথাটার মানে হলো ভাই অমিত্রাক্ষর, যেটা কি থাকে না, যেটার কোনো অন্ত মিল থাকে না, মানে শেষে একটা চরণের সাথে একটা চরণের কোনো রকমের মিল থাকে না। যেমন বাংলা ব্ল্যাঙ্ক ভার্সের জনক হলো মাইকেল মধুসূদন দত্ত, তিনি যে কি লিখছেন সেটা উনি জানেন, আর ওনাদের ধর্ম মত ওনাদের ভগবানরা জানে, ঠিক আছে, বাংলা গেলে ওনারা জানে, আমরা এগুলো বুঝি না। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ভার্স মানে হ্যাভিং নো রিমিং ইন, যার কোনো অন্ত মিল থাকে না। বলছে ভাই জোকোভিয়ান পিরিয়ডটা কখন শুরু হয়েছে, মানে রেফার্স টু এটা কখন, আপনারা প্রত্যেকে জানেন যে 1558 সাল থেকে 1603 এতটুক ছিল এলিজাবেথিয়ান পিরিয়ড। এই 1603 থেকে আবার এই 1603 থেকে 1625 পর্যন্ত এটা আবার জোকোভিয়ান পিরিয়ড হয়ে গেছে, জোকোভিয়ান পিরিয়ড ছিল 1603 থেকে 1625। বলছে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। বলছে ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ কোনটা বা স্বর্ণযুগ কোনটা, রানিং যুগ বলছি আমি, ঠিক আছে, দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড, এলিজাবেথিয়ান এজ। বলছে হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু এলিজাবেথিয়ান পিরিয়ড, নিচের কোনজন এলিজাবেথিয়ান যুগের কবি, ওই দেখেন ক্রিস্টোফার মার্লো আছে, মার্লো, ঠিক আছে। বলছে রেস্টোরেশন পিরিয়ডের সময়সীমা কত, 1660 থেকে 1700, 1660 থেকে 1700। রেস্টোরেশন পিরিয়ডের সময়সীমাটা হলো ভাই 1660 থেকে 1700 সাল পর্যন্ত, ঠিক আছে। রোমান্টিক যুগ যেগুলো আমরা পড়ে আসছি, আমি কিন্তু একটু স্পিড আছি কোন কারণে, আমি যেটা বিস্তারিত আলোচনা করছি। রোমান্টিক যুগটা কখন ভাই,
রোমান্টিক যুগ হলো 1798 সালে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স থেকে 1832 অর্থাৎ 34 বছর। বলছি রোমান্টিক যুগ তার শুরু হয়েছে কখন? 1798 সালে। এইবার দেখেন যে কে কোন যুগের কবি নয় বলছিলাম, কি বলছিলাম আমি, মনে কি আছে? আমি তখন বলছিলাম যে ভাই কে কোন যুগের কবি নয়, পরে কে কোন যুগের কবি নয় বলছি যে কোন রোমান্টিক যুগের কবি না। আপনি জানেন ভাই, আপনারা কি জানেন? সবকিছুই জানেন। জন কিটস রোমান্টিক, এসটি কলেজ রোমান্টিক, পিবি শেলি রোমান্টিক, বাট টি.এস. এলিয়ট কিন্তু রবীন্দ্রনাথের আমলের, উনি আধুনিক, উনি আধুনিক। তার ডি হল অ্যান্সার। বলছে হু ডাজ নট বিলংস টু রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, নিচের কোনজন ইংলিশ লিটারেচারকে বিলং করে না, মানে রোমান্টিক যুগ বিলং করে না? উইলিয়াম শেক্সপিয়ার তো রানীর যুগ, তারা 200 বছর আগের। রানীর পিরিয়ড ছিল 1558 সাল থেকে 1603, রোমান্টিক যুগ আছে 1800 সালে 1798, তো 200 বছর আগে না? তো শেক্সপিয়ার তো আগের। শেক্সপিয়ার শেক্সপিয়ার তো রানীর মাস্টারপিস। বলছো ভাই দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ দ্য পাবলিকেশন অফ ড্যাশ। বলছো ভাই ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগটা আসলে কিভাবে শুরু হয়েছে? আমরা সবাই অবগত আছি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগটা শুরু হয়েছে কিভাবে ভাই? প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সের মাধ্যমে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সের মাধ্যমে 1798 সালে যেটা হয়েছে। বলছে ভাই হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? এসটি কোল্ডেজ, পিবি শেলি, জন কিটস, জেন অস্টিন, লর্ড বাইরন, ওনারা নাকি? এখানে দেখেন এসটি কোল্ডেজ আছে, উনি অ্যান্সার। বাকি সবরও কি ভিক্টোরিয়ান পিরিয়ড। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, মানে ইংলিশ লিটারেচারের রোমান্টিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রোমান্টিক যুগের ফাদার বা রোমান্টিক যুগের বাপ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, কারণ ওনাদের মাধ্যমে, ওনাদের হাত ধরে রোমান্টিক যুগ আসছে। হ্যাঁ বুঝলাম। বুঝছেন নিচের কোনজন কি রোমান্টিক যুগের কবি? দেখেন পিবি শেলি শুধু রোমান্টিক যুগের কবি, আর একজন না, ঠিক আছে, আর একজন না। হ্যাঁ বলা হয়েছে ভাই ইন হুইচ ইয়ার সেঞ্চুরি ওয়াজ ভিক্টোরিয়ান পিরিয়ড। ভাই ভিক্টোরিয়ান পিরিয়ড কখন একটু বিস্তারিত দেখাই। 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত ছিল রোমান্টিক। এই 1832 সাল থেকে 1901, এটা হলো কি 1900, এটা হলো ভিক্টোরিয়ান। তার মানে এটা কি 19 শতক না? তার মানে 19 সেঞ্চুরি। কত সেঞ্চুরি ভাই? 19 সেঞ্চুরি। রবার্ট ব্রাউনিং ভাই উনি ছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি, ঠিক আছে, রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। হ্যাঁ আলফ্রেড লর্ড টেনিসন উনি ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। এগুলো আপনারা নিজেরা মুখস্থ জিনিস। নিচের কোনজন ভিক্টোরিয়ান যুগের কবি না? আপনি জানেন কি জানেন ভাই? এখানে আলেকজান্ডার পপ উনি না, বাকি সবাই কি ভিক্টোরিয়ান যুগের কবি। ভিক্টোরিয়ান এজের কবি নাকে সবাই তো। এখানে রবার্ট ব্রাউনিং ও ম্যাথু আর্নল্ড দুজন, ঠিক আছে। শেক্সপিয়ার তো রানীর, হেলেন কিলার আধুনিক। বলছে ভাই নিচের কোনজন ফেমাস ভিক্টোরিয়ান পিরিয়ড? আলফ্রেড লর্ড টেনিসন। ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে ফেমাস কবি কি ভাই? আলফ্রেড লর্ড টেনিসন, মানে ওই যুগের বাপ তাকে বলা হয়। হুইজ ভিক্টোরিয়ান পয়েন্ট, নিচের কোনজন ভিক্টোরিয়ান পিরিয়ড ভাই? ভিক্টোরিয়ান যুগের কবি হন ভাই আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন। হুইচ অফ দ্য ফলোইং এজেস ইন ইংলিশ লিটারেচার, সবচেয়ে গুরুত্ব মানে সবচেয়ে আধুনিক মানে সবচেয়ে রিসেন্ট কোনটা আর কি? জর্জিয়ান এজ, এটা আমরা আপনাকে বলছিলাম 1901 সাল থেকে 1909 পর্যন্ত, ঠিক আছে। দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, উইলিয়াম শেক্সপিয়ারের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংরেজি সাহিত্যিক মানে নাট্যকার বলা হয় কাকে? জিবি শকে, জর্জ বার্নার্ড শ যাকে বলা হয়। নিচের কোনজন রোমান্টিক যুগের কবি না? আপনি জানেন কি? জন কিটস না ভাই রোমান্টিক যুগের কবি? তোর তো 1798, আধুনিক যুগের কবি উনি না। এন্ড ইলিজি ভাই, ইলিজি মানে কি ভাই? ইলিজি মানে হলো শোকগীতি। ইলিজি মানে কি ভাই? শোকগীতি, যার মাধ্যমে ভাই কি বোঝানো হয়? পয়েন্ট অফ ল্যামেন্টেশন বা হ্যাঁ ঠিক আছে। বলছে ক্লাইম্যাক্স ইজ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, মানে একটা প্লটে ক্লাইম্যাক্স আসলে কখন দেখা হয়? একটা হাইটে দেখা, এটা আমরা পাইছি প্রশ্নটা। বলছে ভাই গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছে, কিন্তু এটা ভূমিকা লিখছে কে?
ভূমিকা লিখছে ভাই ডাব্লিউবি ইয়ার্স না, তো অ্যান্সার হবে ডাব্লিউবি ইয়ার্স। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ভাই এর মানে হলো ভাই ঘুমিয়ে আছে সব মানে সকল শিশু, সব মানে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই যে কোটেশন, আমরা তখন বলছিলাম যে ভাই কোটেশন থেকে প্রশ্ন আসে, আপনাদের মনে থাকবে আমরা তখন কি বলছিলাম যে কোটেশন থেকে প্রশ্ন আসে। সেখানে বলছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এই কথাটা বলছে ভাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত উক্তি। হু রোট ওড টু এ নাইটিঙ্গেল, আরে ওড টু এ নাইটিঙ্গেল কি লিখছে ভাই? জন কিটস, উনি রোমান্টিক যুগের একজন বিখ্যাত ব্যক্তি, অল্প বয়সে মারা গেছে। ডক্টর ফস্টাস, ভাই ডক্টর ফস্টাস এই যে নাটকটা আছে, এই নাটকটা বেসিক্যালি লিখেছেন কে? ক্রিস্টোফার মার্লো। এবং তার উনি একটা কারণে পরিচিত, ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাস নাটকের জন্য। এই নাটকের মেইন নাম হলো ভাই দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস, ঠিক আছে, দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। প্যারাডাইজ লস্ট অ্যান্ড প্যারাডাইজ রিগেইন, এগুলো কে লিখছে? জন মিল্টন না ভাই, মহাকাব্য রচিতা। প্যারাডাইজ লস্ট অ্যান্ড প্যারাডাইজ রিগেইন, এই দুটি লিখেছে কে? জন মিল্টন। জর্জ ইলিয়ট কোন সময়ের উপন্যাসিক ছিলেন? আপনারা জানেন উনি হলেন কি 19 শতকের মানে উপন্যাসিক ছিলেন। ম্যান্ডিং ওয়াল, এই কবিতাটা কে লিখছে? ম্যান্ডিং ওয়াল, উনি আমেরিকার একজন বিখ্যাত কবি, নাম হলো রবার্ট ফ্রস্ট। কে লিখছে ভাই? রবার্ট ফ্রস্ট। আরে বলছে কি এসটি কোল্ডেজের পুরো নামটা কি? থমাস স্টার্নস, থমাস স্টার্নস। দ্য ওয়াস্টল্যান্ড, এটা কি? এই দ্য ওয়াস্টল্যান্ড যে ইয়েটা আছে, কবিতাটা আছে ভাই, কবিতার জন্য 1948 সালে প্রথম আইরিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করছে কে? টি.এস. এলিয়ট, ঠিক আছে। হ্যাঁ, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা কে লিখছে? আর্নেস্ট হেমিংওয়ে, ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে। হোমারের ইলিয়াড, এটা কি? এটা মহাকাব্য না ভাই? ইলিয়াড এবং ইডিসি কে লিখছে? হোমার, একটা মহাকাব্য। বলছে দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচারে, বলছে তো রানী এলিজাবেথিয়ান পিরিয়ডটা, রানী এলিজাবেথিয়ান পিরিয়ডটা ভাই। বলছে নিচের কোন জন ইংরেজি ডিকশনারি লিখেছে? আমরা জানি ডক্টর স্যামুয়েল জনসন, ডক্টর স্যামুয়েল জনসন কি ইংরেজি ডিকশনারিটা প্রথম লিখেছেন। হোমার্স ইলিয়ড ইজান কি? হোমার্স মানে হোমারের যে ইলিয়ডটা আছে, এটা ভাই এটা বেসিক্যালি কি লন্ডন এন্ড প্যারিস, এটা প্রশ্ন ভুল আছে। মানে দ্য টেল অফ টু সিটিজ যে উপন্যাসটা আছে, ওই উপন্যাসের মেইন জায়গাটা হলো, প্লেসটা হলো লন্ডন এবং প্যারিস নিয়ে লেখা। দ্য গড অফ স্মল থিংস, উনি আধুনিক রাইটার এবং উনি এখনো বাইচে আছেন, ভারতের নারীবাদী লেখিকা অরুন্ধতী রায়, অরুন্ধতী রয়। সেপ্টেম্বর অন যশোর রোড, আমি যতগুলো প্রাসঙ্গিক ততগুলো টানছি, ঠিক আছে। আপনারা জানেন অ্যালান গিন্সবার্গ যে 1971 সালে আমাদের যে মানে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর যে হত্যাকাণ্ডের লীলাভূমি দেখে তিনি এই জিনিস রচনা করেন। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্য সুন্দর, সুন্দরী সত্য, এটা কে লিখেছে? জন কিটস।